সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আসছে না ডিমের বাজার। কমছে নদীর পানি, তীব্র হচ্ছে ভাঙন। এবং দখল আর দূষণে ব্রাহ্মণবাড়িয়ার টাউন খাল মৃতপ্রায়। Sponsored by Walton Non-Stop Millionaire Offer and Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সাথে আছি আমি হাসানুল বান্না। শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। আবারও ডিমের বাজার অস্থির। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি পিস ডিম ৩ থেকে ৪ টাকা বেড়েছে। ডিম কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। কেন আবার বাড়ল ডিমের দাম? খোঁজ নিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বগুড়ায় শতাধিক বেকারি এবং সাধারণ মানুষের জন্য প্রতিদিন ৫ লাখেরও বেশি ডিম প্রয়োজন হয়। মূল সরবরাহকারী পঞ্চগড়ের একটি পোলট্রি ফার্ম থেকে ৯ টাকা ৬০ পয়সায় কিনলেও আড়তদাররা সেই ডিম প্রতি পিস বিক্রি করছে ১১ টাকা ৫০ পয়সায়। খুচরা বাজারে গিয়ে যার দাম আরও বেড়ে যাচ্ছে। ডিমের চাহিদা হলে দৈনিক হলে ৮০,০০০, আমি কাজীতে ডিম পাই হলে ২৪,০০০, ২৫,০০০। মানিকগঞ্জে খামারিরা বলছেন চাহিদার তুলনায় কমে গেছে তাদের উৎপাদন। তাছাড়া অন্যান্য আমিষ জাতীয় খাদ্যের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে ডিমের দামে। মাছের বাজারটা অনেকই চড়া, এর লিগে মানুষের মাছ কিনতে যাওয়া হতাশ হয়ে যায়, একটু ডিম বেশি কিনতেছে। ডিমের বাজার যেন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না শিল্পাঞ্চল সাভারে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন জনবহুল এলাকাটির লাখ লাখ শ্রমজীবী মানুষ। 2 দিন পর পরে ডিম বাড়তে আছে, দাম বাড়তে আছে, বাজার মূল্যে কোনো নিয়ন্ত্রণ নাই। সেক্ষেত্রে আমরা তো সাধারণ জনগণ ভুগি। মুন্সিগঞ্জে প্রায় ২,০০০-এর মতো লেয়ার, ব্রয়লার ও সোনালী মুরগির খামার রয়েছে। ব্যবসায়ীরা বলছেন মুরগির খাবার তৈরির মূল উপাদান তৈল আর ভুট্টার দাম বেড়েছে, পাশাপাশি বেড়েছে পরিবহন খরচও। তাই মুরগির উৎপাদন খরচ বেশি হওয়াতে মুরগিসহ ডিমের দামও বৃদ্ধি পেয়েছে। টানা বেশ কিছুদিন ধরে খুলনার ডিমের বাজার অস্থির। সুনির্দিষ্ট কারণ ছাড়াই খামারি ও খুচরা বিক্রেতার মাঝে ডজন প্রতি প্রায় ৩০ থেকে ৩৫ টাকার পার্থক্য রয়েছে। ওষুধের দাম প্রচুর, আপনার খাবারের দামও প্রচুর, মাল মেডিসিনের দাম প্রচুর। রংপুরেও অস্বাভাবিকভাবে বেড়েছে ডিমের দাম। দাম বেশি হওয়ায় ডিম কিনতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে সরকারকে বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ভোক্তারা। মুরগি না পাওয়ার কারণেই খামারিরা মুরগি তুলতে পারতেছে না, আর মুরগি না তুললেই তো ডিমের বাজার সংকট হবেই। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জানাবো দেশের বন্যা পরিস্থিতির খবর। শুরুতেই সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ধীরে কমছে নদ নদীর পানি। সিলেটের সার্কিট হাউসের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নাজাত আহমেদ পুরকায়স্থ। নাজাত, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নাজাত, বলছি যে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তো কেমনটা দেখছেন সার্বিক পরিস্থিতি? হ্যাঁ, আপনি যেমনটি বলেছেন, সিলেটের কিন্তু সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এখন পর্যন্ত কিন্তু দুইটি নদী 3টি পয়েন্টের পানি আজকে পর্যন্ত বিপদের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকালকে যেটি 4টি ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রায় 7 লাখ মানুষ এখনো বন্যায় আক্রান্ত আছেন, এমনটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। বন্যার পানি কিন্তু কমছে এমনটি বলা যেতে পারে, কিন্তু সেই কমার যে পরিমাণ সেটি আসলে খুবই কম। অনেক যে পানি পয়েন্টে আছে পানি কিন্তু খুব আস্তে আস্তে কমছে। যেটি কারণ বলা হচ্ছে, এটি হচ্ছে যে সিলেটের যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু আগেই প্লাবিত হয়েছে, হাওরগুলোতে পানি রয়েছে, বা সিলেটের যে অন্যান্য জেলাগুলো রয়েছে সেগুলো যেখান থেকে সিলেট হয়ে সুরমার পানি যায়, সেই নদীগুলো আসলে ভরাট থাকার কারণে নদীগুলোতে থেকে পানি আসলে ধীরে ধীরে কমছে এমনটি বলছেন। আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছে, সিলেটে কিন্তু এই গত 3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাত হয়নি। একই সাথে কিন্তু সিলেটে আজকে পর্যন্ত কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় 7 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আর গত 24 ঘন্টায় 55 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সাথে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে,
এই যে এই বন্যা পরিস্থিতিতে কিন্তু সিলেটের প্রায় 25 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে কিন্তু এই বাঁধগুলো মেরামতে কিন্তু তারা কাজ করছে। 15 থেকে 20 কোটি টাকা লাগবে এমনটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে। একটি বিষয় হচ্ছে সিলেটে কিন্তু আগামী 28 তারিখের পর থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস। সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হলে কিন্তু যে বন্যা পরিস্থিতি এখন যে অবস্থা সেটি কিন্তু আরও অবনতি হতে পারে এমনটাই বলা হচ্ছে। স্বপ্নে এই ছিল আমার কাছে সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ নাজাত। দর্শক, এতক্ষণ সিলেটের সার্কিট হাউস থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তাসহ কমছে 16 নদ নদীর পানি, সেই সাথে দিয়েছে ভাঙন। নদী ব্যবস্থাপনার পরিকল্পিত কোনো কার্যক্রম না থাকায় অসহায় হয়ে পড়ছে নদী তীরবর্তী মানুষজন। তিস্তা সেতুর পূর্ব প্রান্ত থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ইউসুফ আলমগীর। কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার সহ 16 নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে এবং কমার সাথে সাথে তীব্রতর হয়ে উঠছে ভাঙন। এবং এই নদী ভাঙনের বিশেষ করে তিস্তা, ব্রহ্মপুত্র এবং ধরলায় যে পরিমাণ ভাঙছে, এখানে নানানভাবে কথা উঠছে যে এই বন্যা আসে যখন পানি বাড়ে কিংবা পানি কমতে থাকে তখন জরুরি ওয়ার্কেরও শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম এনজিও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী আমার সাথে আছেন। বন্যা আসলো আর তাৎক্ষণিকভাবে কিছু কাজ করলো, এটাতে কিন্তু হবে না। এটার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নির্দিষ্টভাবে নদীর ভাঙন রোধের জন্য কাজ করতে হবে, যেটা পার্মানেন্ট হবে, স্থায়ী হবে, সেই কাজগুলো করতে হবে। আমরা যা দেখি, আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তাৎক্ষণিক কিছু কাজ করা হলো, তারপর আবার একবার যখন বন্যা হলো তখন সে কাজ আর থাকলো না। তো সুতরাং এসব দিয়ে হবে না। ভাঙন কবলিত মানুষজন বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা কিংবা কোনো পরিকল্পনা নয়, তাদের জীবন রক্ষার্থে, তাদের সম্পদ রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে, সেটি হচ্ছে তাদের মূল দাবি। তিস্তা নদীর পানি কমায় শুরু হয়েছে ভাঙন, নিমিষেই বিলীন হচ্ছে ফসলি জমি। বসতভিটা বিলীন হওয়ার শঙ্কায় দিন কাটছে তিস্তা পাড়ের লোকজনের। বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়া মহিপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার, ভাঙন কবলিত এলাকায় ভাঙন মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই সাথে সেখানকার লোকজনের সার্বিক অবস্থা আমাদেরকে জানান। বান্না, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে। মূলত আসলে এই কি তিস্তা নদী তীরবর্তী একটি এলাকা। শুধুমাত্র রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া এবং পীরগাছা এই 3 উপজেলার যে নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে যে পানি নেমে যাওয়ার পরপরই। আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরের যে গঙ্গাচড়া উপজেলার মহিপুরে আমি রয়েছি। মহিপুরের লক্ষ্মীটারি ইউনিয়নের পশ্চিম মহিপুর, শঙ্করদহ, বাগেরহাট, চর ইসলি, গান্নারপাড় সহ এখানকার প্রায় 10,000 মানুষ এই এলাকার তারা আসলে নদী ভাঙনের কবলে পড়েছে শুধুমাত্র পানি নেমে যাওয়ার পরপরই। তারা অভিযোগ করেছেন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এবারও কিন্তু তেমন কোনো ব্যবস্থা তারা দেখেননি এবং তারা দ্রুত জানিয়েছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। এই নদী ভাঙনের ফলে তাদের যে বসতবাড়ি, তাদের যে জমি জমা, সেটি কিন্তু নদীতে বিলীন হয়ে গিয়েছে। এটা কিন্তু তাদের একটা আক্ষেপের জায়গা। প্রতি বছরে কিন্তু তাদের যে এই যে নদীর গর্ভে তাদের যে জমি জমা, তাদের বসতবাড়ি বিলীন হয়ে যায়। তারা খুব দ্রুত এসবের আসলে নিষ্পত্তি চায়। উজান থেকে পানি যে নেমে আসার পর এবং অতিবৃষ্টির পরপরই কিন্তু এই যে এখানে যে এলাকাগুলো সেসব কিন্তু প্লাবিত হয়েছিল। এই প্লাবিত হওয়ার পরপরই কিন্তু এই ঘটনা। তো রংপুরের মহিপুর থেকে এই ছিল আমার কাছ থেকে নদী ভাঙ্গন পরবর্তী সর্বশেষ অবস্থা। অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার মিম। রংপুরের গঙ্গাচড়া মহিপুর থেকে যুক্ত ছিলেন শাহরিয়ার মিম এবং জানাচ্ছিলেন সেখানকার অবস্থা। ভরা বর্ষায়ও পানির দেখা নেই ব্রাহ্মণবাড়িয়া টাউন খালে। দখল আর দূষণে প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্যের খালটি এখন মৃত প্রায়। বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁর আবর্জনার ভাগাড়। অবশেষে শুরু হয়েছে পুনর্খনন কাজ। প্রাণ ফিরে পাবে টাউন খাল, সেই প্রত্যাশায় ব্রাহ্মণবাড়িয়া শহরবাসী। বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্টে। বন্যা কবলিত যখন দেশের পূর্বাঞ্চল বৃহত্তর সিলেটে লাখ লাখ মানুষ পানিবন্দী, তখন পানিশূন্য ব্রাহ্মণবাড়িয়া টাউন খাল। শহরের জগৎবাজার থেকে গোকর্ণঘাট পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি দুদিক থেকেই তিতাস নদীতে গিয়ে মিশেছে।
একসময় টাউন খাল দিয়ে ছোট বড় নৌযান চলত। স্রোত ছিল নদীর মতো। গ্রামাঞ্চলের বাজারগুলোতে পণ্য পরিবহনে নৌরুট হিসাবে ব্যবহৃত হতো এই খাল। মূলত টাউন খালের দুর্দশার শুরু 2008 সালের দিকে। সৌন্দর্য বর্ধনের নামে খালের জগৎবাজার থেকে কাজীপাড়া পর্যন্ত অংশের দুপারে বসানো হয় সিসি ব্লক। এতে খালের প্রশস্ততা কমার পাশাপাশি তৈরি হয় নাব্য সংকট। এছাড়া শহরের বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁর বর্জ্য ফেলা হয় টাউন খালে। এতে হুমকিতে খালের জীববৈচিত্র্য। বর্তমানে টাউন খাল মৃতপ্রায়, তো টাউন খালটাকে উদ্ধার করা খুবই জরুরি। এটা ময়লায় বইরে গেছে, দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। যদি এই খনন কাজ পরিকল্পিতভাবে হয় তাহলে শহরের জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের অবস্থা আরও উন্নতি হবে। অবশেষে টাউন খাল পুনঃখননের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে খালটি নদীর সমান গভীরতায় খনন না করলে পুরো প্রকল্পটি বিফলে যাবে বলে মত বিশিষ্টজনদের। এখানে অপরিকল্পিতভাবে সিসি ব্লক বসানো হয়েছে। আমরা কিন্তু এখানে দাবি করছি সিসি ব্লকগুলো অপসারণ করে রিটেনিং ওয়াল করার জন্য, কারণ সিসি ব্লকগুলোর জন্য কিন্তু খালের প্রশস্ততা কমে গেছে, খালের গভীরতা কমে গেছে। নদী সমমান খনন আমরা চাচ্ছি এই জন্য যে নদী সমমান যদি খনন হয় তাহলে কিন্তু 12 মাস এখানে পানি ধরে রাখা সম্ভব হয়। শুষ্ক মৌসুমেও সেচের সুবিধা এবং শহরের জলাবদ্ধতা নিরসনে 1.5 থেকে 2 মিটার গভীরতা এবং 8 থেকে 12 মিটার পর্যন্ত প্রশস্ত করে খনন করছে পানি উন্নয়ন বোর্ড। তো বেসিক্যালি এই খালটা খননের মূল উদ্দেশ্যই হচ্ছে গিয়া সেচের জন্য পানির সেচ সুবিধাটা নিশ্চিত করা, যাতে করে শুষ্ক মৌসুমে পানি থাকে। এছাড়াও আমাদের বন্যার সময় যে পানি নিষ্কাশন জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ খাল, তো এই খালের মাধ্যমে আসলে পানিটা নিষ্কাশন হবে। আর জেলা প্রশাসক জানিয়েছেন খালের দুপারে অবৈধ দখলদারদের তালিকা করে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তবে কিছু স্থাপনা মামলা সংক্রান্ত জটিলতায় উচ্ছেদ করা যাচ্ছে না। কোর্টের মামলাজনিত কারণে কিছু উচ্ছেদ থেমে আছে। তো আমরা আশা করছি যে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে এবং নিষ্পত্তি হয়ে গেলে আমরা আবারও উচ্ছেদ কার্যক্রমে যাব। ইতিমধ্যে একটি প্যাকেজের কাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। খালটি পুনঃখননে ব্যয় ধরা হয়েছে 84,60,000 টাকা। পীযূষ কান্তি আচার্য, ATN নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। ছোট্ট শরীর, বাঁকা হাত পা, জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী যশোরের স্কুল ছাত্র রিফাত একসময় চলাফেরা করত অন্যের সাহায্য নিয়ে। এখন সে স্কুলে যায় নিজের উদ্ভাবিত A2i স্মার্ট কার্টে চড়ে, যে গাড়ি চলবে মস্তিষ্কের কমান্ডে, নতুন গতি আনবে তার মতো প্রতিবন্ধী মানুষদের জীবনে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা জানিয়েছেন অদম্য সেই রিফাতের কথা। দেখুন ডেস্ক রিপোর্টে। নিজের উদ্ভাবিত গাড়িতে স্কুল থেকে বাড়ি ফিরছে ওয়াকিমুল ইসলাম রিফাত। চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। ক্ষুদ্র ব্যবসায়ী আবুল খায়েরের 3 সন্তানের মধ্যে দ্বিতীয়। নির্ধারিত সময়ের আগেই জন্ম তার। জন্ম থেকেই নানা শারীরিক সমস্যা, দৈহিক বৃদ্ধি তার হয়নি। শরীরের হাড়ও অশক্ত ও ভঙ্গুর। উচ্চতা 2 ফুট 8 ইঞ্চি মাত্র। শারীরিক প্রতিবন্ধী হলেও মনে তার উদ্ভাবনের নেশা। স্মার্ট হাউস, স্মার্ট সিটি, অটো রোড, স্পিড কন্ট্রোল ও ট্রাফিক সিস্টেম সহ নানা কিছু তৈরি করেছে রিফাত। A2i স্মার্ট কার তার আবিষ্কারের মধ্যে অন্যতম। এই গাড়িতে রয়েছে অডিও রিমোট কন্ট্রোল সিস্টেম, স্মার্টফোন কন্ট্রোল, ব্রেন কমান্ড সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি। নিজের চলাচলের সমস্যা কাটাতে বছর 5 আগে এমন একটি গাড়ি তৈরির পরিকল্পনা করে সে, যা মস্তিষ্কের নির্দেশনায় চলবে। ফলে তার মতো শারীরিক প্রতিবন্ধী মানুষের জীবন বদলে দেবে এই গাড়ি। আপনি আপনার ফোনটা কন্ট্রোল করতে পারবেন, তাও না পারেন তাহলে রয়েছে AI কন্ট্রোলার সিস্টেম, এবং অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম। এবং সেটা গাড়িতে আপনি শুধুমাত্র GPS-টা দিয়ে দেবেন এবং ওপেন নির্দেশনাটা দিয়ে দেবে। গাড়িটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 4 বছর। অনেক কাজ এখনো বাকি। এ পর্যন্ত 70 থেকে 80,000 টাকা ব্যয় হয়েছে। পুরোপুরি রূপ দিতে আরো 80,000 থেকে 1 লাখ টাকা প্রয়োজন। একটা কিছু দেখলে ও সেটা আবার রিপ্লাই করে আবার নতুন কিছু আবিষ্কার করতে পারে। তার যে চাহিদা, ওই চাহিদাটা আমার দ্বারাই সম্ভব হয় না পূরণ করা। তার যে এত চাহিদা, সে বলে তুমি আমার হেল্প করো, তোমার আমি অনেক কিছু দেবো। আমার হেল্প করো, আমি দেশের জন্য দেবো, আমার দেশের মানুষের জন্য দেবো। লেখাপড়ায় রিফাত অত্যন্ত মেধাবী। সে তার উদ্ভাবন নিয়ে জেলা উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে। পুরস্কারও জিতেছে অনেক। তাকে যদি সরকারি সহায়তা কোনো সহায়তা প্রদান করা হয় তাহলে সে অনেক বড় প্রজেক্ট আবিষ্কার করবে এবং সেগুলো দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। একজন রিফাত আমাদের গর্ব, একজন রিফাত চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গর্ব, একজন রিফাত তার
পিতামাতার গর্ব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রিফাতের মতো মানুষরা দেশের সম্পদ, এটাই প্রমাণ করেছে রিফাত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। পটুয়াখালীর কাঁঠালতলীর শতবর্ষী বাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে মির্জাগঞ্জের কাঁঠালতলী বাজারের ব্যবসায়ীদের আয়োজনে এই মানববন্ধনে অংশ নেন এলাকাবাসীরাও। ব্যবসায়ীরা জানান, গত বুধবার এলাকার কিছু দুষ্কৃতকারী বাজারের খাস জমি দখলের পায়তারা করে বাজারের দোকানপাট ভাঙচুর করে। এই সময় তারা প্রায় 10টি দোকানে ভাঙচুর করে দখলের চেষ্টা করে। এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তারা এর সুষ্ঠু বিচার দাবি করে শতবর্ষী এই বাজারকে রক্ষার দাবি জানান। দেশের খবর শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। সিন্ডিকেটের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে আসছে না ডিমের বাজার। কমছে নদীর পানি, তীব্র হচ্ছে ভাঙন। দখল আর দূষণে ব্রাহ্মণবাড়িয়া টাউন খাল মৃতপ্রায়। এবং বিস্ময় বালক রিফাতের আবিষ্কার স্মার্ট কার। Sponsored by Walton Non-Stop Millionaire Offer and Abiba Finance Limited. দেশের খবর এ পর্যন্ত। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।